দেশে আর হবে না রাতের ভোট, মন্তব্য সিএসির। অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর বার্তা। এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার হতে না পারে ইলেকশনের সময়, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। প্রশাসনের নিরপেক্ষতায় এবার দায়িত্বে থাকবেন না বিগত 3 নির্বাচনের মাঠ কর্মকর্তারা। 14, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনাম। নির্বাচন পেছাতে পিআরএ নামে আন্দোলনে কয়েকটি দল, অভিযোগ ফখরুলের। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। 5 দাবিতে জেলায় জেলায় জামাতের মিছিল ও স্মারকলিপি। যেন কোন নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে, আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, বলছে ট্রাইব্যুনাল। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার আহ্বান। প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ। কাল থেকে কর্মবিরতির ঘোষণা। দুর্নীতি কমায় দেশের রিজার্ভ বেড়েছে, কমছে মুদ্রাস্ফীতি। নিউজ 24-কে অর্থ উপদেষ্টা। নির্বাচনের আগে ফিরবে পাচার অর্থের কিছু অংশ। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের উত্তাপ। রাকসু নির্বাচনে ছাত্রদলের 10 দফা ইশতেহার, চাকসুতে গণসংযোগে প্রার্থীরা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। চট্টগ্রামে মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশ দেন তিনি। আর ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা এবার দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচন ইস্যুতে সচিবালয়ে কথা বলেছেন নতুন জনপ্রশাসন সচিব। নানা অনিয়ম কারচুপিতে বিগত 3 নির্বাচন হয়ে ওঠে কলঙ্কিত। 2014 নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্ধেকের বেশি এমপি। আরও কয়েক ধাপ উপরে গিয়ে 2018 সালের নির্বাচন পরিচিতি পায় রাতের ভোটে। আর সবশেষ 2024-এর নির্বাচন ছিল আমি বনাম ডামি নির্বাচন। দেশে আর রাতের অন্ধকারে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এনসিপির শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে এমন কোনো কথা নেই। এই যারা নেতৃত্ব দিচ্ছে এনসিপিতে, তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই অভ্যুত্থানে তারা যোগদান করেছিল, অ্যাক্টিভলি ইনভলভ হয়েছিল। আমার বিশ্বাস, এবং যাতে গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয়, এটা সেই একটা পরিবেশে ওনারা সম্মতি দিবেন। এদিকে গেল 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। নির্বাচন ইস্যুতে সচিবালয়ে নতুন দায়িত্ব নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন সচিব। নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ, কিন্তু আগেও তো ইলেকশন হয়েছে, 2009 সালেও ইলেকশন হয়েছে, এর আগে হয়েছে।
আমাদের অফিসাররা তো খারাপ করে নাই। আমরা যদি নিরপেক্ষ দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। 5 আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচনের সময় এসব অস্ত্র দিয়ে সহিংসতা করতে পারবে না, সে ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কয়েকটি দল পিআরের দাবিতে আন্দোলন করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক স্মরণ সভায় এই অভিযোগ করেন তিনি বলেন, কারো চাপিয়ে দেয়া পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুত হচ্ছে বিএনপি। সভা সমাবেশের পাশাপাশি এখন দলটির নজর গণসংযোগে। তবে বিএনপিকে চাপে রাখতে জুলাই সনদ আর পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে সমমনা কয়েকটি দলকে নিয়ে রাজপথ গরম করছে জামায়াত। নির্বাচনের তোড়জোড়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর যৌক্তিক নয়। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপি ক্ষমতায় গেলে জন আকাঙ্ক্ষা পূরণে সর্বশক্তি নিয়োগ করবে বলে জানান মির্জা ফখরুল। বলেন, জনগণ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারের যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেসব বিষয় রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উপস্থাপন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচারে কান না দিতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই দেশের মানুষ কখনো ভুল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে এবার সংসদ নির্বাচন চায় জামায়াত সহ 7 দল। ঢাকা সহ সারা দেশে জেলায় জেলায় 5 দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসব কথা জানান নেতারা। তারা বলছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো সুযোগ নেই। পরে 14 অক্টোবর বিভাগীয় শহর ও 15 অক্টোবর জেলা শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলটি। পিআর সহ 5 দফা দাবিতে মিছিল করে ঢাকা সহ সারা দেশে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল জামায়াত ইসলামী। দাবির সাথে সংহতি জানিয়ে রাজপথে ছিল ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা 7টি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পৌঁছে দিতে রোববার সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জামায়াতের নেতাকর্মীরা। এর আগে চলতি পথে নিজেদের শক্তি জানান দিতে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এদেশের জনগণ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চায়, এবং এই গণভোট জাতীয় নির্বাচনের দিন একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। একই সময় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো স্মারকলিপি প্রদান করেন। তারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দিতে হবে। এছাড়া গুম খুনের সাথে জড়িতদের বিচার নির্বাচনের আগে দৃশ্যমান করারও দাবি জানান তারা। আওয়ামী ফ্যাসিবাদের সব দূষরদের ও নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে। এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আমরা দ্রুত নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছি।
এছাড়াও সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ করেছে জামায়াত ইসলাম সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো। 5 দফা দাবি আদায়ের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের নিপাত চাই। জুলাই সনদ যেটি, এটা বাস্তবায়ন করতে হবে অবিলম্বে, আর এটাকে আইনি ভিত্তি দিতে হবে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলে বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। জানান, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য সহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু তখন কেউ প্রশ্ন তোলেনি। তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল এ নিয়ে আলোচনা সৃষ্টি করছে, যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেওয়া না হয়। বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা করে। দেশে ফ্যাসিবাদের যে বীজ বপন করেন শেখ মুজিব, গত 17 বছরে হাসিনার আমলে ডালপালা ছড়িয়ে তা বিশাল বটবৃক্ষে রূপ নেয় বড় বড় অপরাধী চক্রের হাত ধরে, হয়ে ওঠে দানবীয়। রোববার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কে সেই বর্ণনা তুলে ধরল প্রসিকিউশন। এদিকে গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর হেফাজতে নেওয়া 15 কর্মকর্তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ 3 আসামির বিচারের দ্বিতীয় পর্বের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় সকালে। আসামিদের অপরাধের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শুরুতেই আওয়ামী লীগের 72 পরবর্তী দুঃশাসনের বর্ণনা তুলে ধরে বলেন, সেখানেই নিহিত ফ্যাসিবাদের উত্থান। বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী দিয়ে 30,000 মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, একই ফর্মুলা টানা 17 বছর প্রয়োগ করেন শেখ হাসিনা। যুক্তিতর্কে উঠে আসে বিচার বিভাগ ধ্বংস, সামরিক বাহিনীকে দুর্বল করা, ভোটাধিকার হরণের মতো বিষয়গুলো। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আদালতে আসামিদের গ্যাং অব ক্রিমিনালস অভিহিত করে তিনি বলেন, আওয়ামী লীগকে ব্যবহার করে ফ্যাসিবাদের চারা রোপণ করেন শেখ মুজিব, তাকে বটবৃক্ষে পরিণত করেন শেখ হাসিনা। যে স্বৈর শাসকের কি চেহারাটা ছিল, তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। গুমের মামলার 15 আসামিকে সেনা হেফাজতে নেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এদিন যুক্তিতর্কের সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে অভিযোগ করে প্রসিকিউশন। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে যাবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো প্রেস ক্লাব এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।
এর আগে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবি জানান। দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। কম বাড়ি ভাড়া দিয়ে আসলে ঢাকা শহরে বলেন আর যে কোনো শহরেই বলেন থাকা আসলে সম্ভব না। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা এই রাজপথে ছাড়বো না। আমরা সারা বাংলাদেশ শিক্ষকগণ এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পুলিশ বাহিনী এসে আমাদের মাউথ পিস ছিনে নেয় এবং আমাদেরকে দাওয়া করে এবং ককটেল ফাটায় এবং জলকামান নিক্ষেপ করে। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়ে প্রেস ক্লাবের সামনের সড়ক, বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় মূল সড়ক ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ। শিক্ষকরা শর্তে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ, করা হয় লাঠিপেটা। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেনেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। পরে শিক্ষকরা শহীদ মিনারে সমাবেশ করেন। সেখানে এনসিপির পক্ষ থেকে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়। মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ আর কমেছে মূল্যস্ফীতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিউজ 24-কে জানান, রিজার্ভ আছে $27 বিলিয়ন। মূল্যস্ফীতি 8-এর ঘরে থাকলেও আগামী অর্থ বছরে তা 7-এ নেমে যাবে। আর গেল 15 বছরে পাচার হওয়া অর্থের কিছু অংশ নির্বাচনের আগেই ফিরিয়ে আনা হবে বলেও জানালেন অর্থ উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরতে শুরু করেছে থেমে থাকা রেমিটেন্সের চাকা। 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। এর মধ্যে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 8.5%, যাকে ভর করে ইতিবাচক ধারায় স্বস্তি ফিরেছে মুদ্রা বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কমেছে চাপ। খাদের কিনারা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-কে তিনি জানালেন, রিজার্ভ $27 বিলিয়ন নেমে আসায় পরিস্থিতি নিরাপদে রয়েছে। তার দাবি, দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। আই হোপ বাংলাদেশের প্রসপেক্টটা ভালো, কারণ আমি যাদের সাথে কথা বলেছি সবাই দে হ্যাভ এ ভেরি পজিটিভ। রিজার্ভ এখন তো এমনি গ্রসে 30-এর বেশি আছে, আইএমএফ হিসাবে বোধহয় 27 বিলিয়ন আছে নেট। যখন চলে গেল তখন বোধহয় কত 18 না 19 ছিল। আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি $300 মিলিয়ন যদি বিক্রি করি, তারপরে 1 মাস $300 মিলিয়ন কিনতাম, আমি নেট আমি ঠিক রাখতাম। কিন্তু ওনারা মহানন্দে বিক্রি করে দিল, 82 টাকা রাখার দরকার ছিল, তাই না, চট করে 103 টাকা। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বরে এসে দাঁড়ায় 8.36%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের সুফলও মিলছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটা 14-এর মতো ছিল, আপনি কথায় আমরা 8.25-এ নামিয়ে নিয়ে আসছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করছি যে আমরা যাওয়ার সময় হয়তো 7 ইস্যু করতে পারবো। আমাদের একটা এইম আছে যে 6-6-এর মধ্যে নিয়ে আসা সামনের জুনে, অর্থাৎ ইনফ্লেশনটা মোটামুটি আমরা কন্ট্রোল করেছি। বাজার ব্যবস্থাপনাটা যেটা হয় কি, যে বাজার সাপ্লাই থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কারণ এখানে রিটেইলার এবং হোলসেলার একটা কারসাজি থাকে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এর কিছু অংশ ফেব্রুয়ারির আগেই ফিরিয়ে আনা হবে, বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার দেখবে। অলমোস্ট 12টা যে যাদের টপ, ওদের তো মেজর টাকা কত বিলিয়ন, আমি জানি এক্সাক্ট আমি সেটা, তো ওটা তো ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম কত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এ পর্যায়ে জানাচ্ছি জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। ভৌগোলিক বৈচিত্র্য, পাহাড়, সাগর, মহানগর মিলিয়ে চট্টগ্রাম রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 16টি আসনে জমে উঠছে রাজনীতির উত্তাপ। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা উন্নত করার দাবি জনগণের। আর নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে তরুণরা। এদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে চাচ্ছে প্রার্থীরা। আকরাম হুসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যের রাজধানী। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16টি আসনেই জমে উঠেছে রাজনীতির উত্তাপ। অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা উন্নত করার দাবি জনগণের। এছাড়া পাহাড় ধস সমস্যা সমাধান এ জেলার মানুষের অন্যতম দাবি। তবে গ্রামীণ ভোটারদের চাহিদা ভিন্ন। গ্রামীণ অঞ্চলের শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানই মূল দাবি। এদিকে নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে তরুণরা। তারা বলছেন তরুণ নেতৃত্ব 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদের আদর্শই হবে ভোটের মূল নির্ধারক। আমরা সেই রকম সুনেতৃত্ব চাই যে নেতৃত্বের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাবো, যে নেতৃত্বের মধ্যে 24-এর সেই আবু সাঈদ সকল শহীদদের যে চেতনা সেটি আমরা খুঁজে পাবো। চাঁদাবাজি, সন্ত্রাসী এইসব বিষয়গুলা যিনি নির্মূলে সচেষ্ট থাকবেন সেসব প্রার্থীদেরকে আমরা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। এদিকে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি, গণসংযোগ আর কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। আমি একজন তাদের পরীক্ষিত নেতা, তাদের যেহেতু পাশে ছিলাম, সেই জন্য আমি মনে করি তারা সব দিক দিয়ে বিবেচনা করে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। জামাত দুর্নীতিমুক্ত এবং জামাত চাঁদাবাজ মুক্ত, এরকম বিষয়গুলো মানুষের ঘরে ঘরে মুখে মুখে এখন হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজ বলছে চট্টগ্রামের তরুণদের এই পরিবর্তিত মনোভাব এবার নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আবারও পুরো দমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের দিন 5টি ভবনের 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। এদিকে ডাকসু নির্বাচনের 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, একাডেমিক ভবন, শহীদ মিনার সংলগ্ন এলাকা ও আবাসিক হলের সামনে চলছে লিফলেট বিতরণ, প্রচারণামূলক পোস্টারিং ও ব্যানার লাগানো। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন প্রতিটি ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বহুমুখী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণ ও গণনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। সোমবার রাত 12টা পর্যন্ত চলবে চাকসু নির্বাচনের প্রচারণা। এছাড়া 14 অক্টোবর থেকে বহিরাগত কেউ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে রাকসু নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। শেষ সময় প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন প্রার্থীরা। দুপুর 12টায় রাজশাহী ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যে কোনো দাবি, যে কোনো অধিকার আদায়ে আমরা
কাজ করে যাব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, রাকসু নির্বাচনের 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভেতরে ওনারা পুরোটাই দিয়ে দিতে পারবেন। রাকসু নির্বাচনের নিরাপত্তায় 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ পর্যায়ে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের পাশাপাশি পানগাঁও ও লালদিয়া বন্দরের কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটরের দিয়ে পরিচালনা করতে চায় সরকার। রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে একথা জানিয়েছেন নৌ পরিবহন সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। ব্যবসায়ীদের বাধার মুখেও চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কলম্বো সমুদ্র বন্দরে পণ্য খালাস করে 24 ঘন্টার মধ্যে বন্দর ছেড়ে যায় বিদেশি জাহাজ, যেখানে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রামে সময় লাগে 3 থেকে 4 দিন। এমন বাস্তবতায় সক্ষমতা ও কার্যক্রমে গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেয় সরকার। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পানগাঁও ও লালদিয়া টার্মিনালও। রোববার ইআরএফ এর আলোচনায় অংশ নিয়ে সেই ভাবনার কথাই জানিয়েছেন নৌ পরিবহন সচিব। একটা কন্টেইনারে মনে করেন আপনার একটা শিপে কতগুলো কন্টেইনার আছে, তো ওই হিসাবে চিন্তা করলে আমরা যদি কোনো রকম যদি একটু কমাইতেই হবে, কারণ ওয়ার্ল্ডে তো আপনাকে কম্পিট করতেই হবে, আপনাকে এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো ইয়ে নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আয় বাড়াতে আগামী 15 অক্টোবর থেকে বাড়তি 41% শুল্ক কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার বিরোধিতা করে আসছে ব্যবসায়ীরা। কিন্তু কোনো অবস্থাতেই এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই সচিব। আমাদের এই সেক্টরগুলোকে আমাদের ইন্টিগ্রেট করা এবং পোর্ট কমিউনিটি সিস্টেম। আলোচনায় জাহাজ নির্মাণ শিল্প ও জাহাজ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে এর জন্য বিদ্যমান বাধাগুলো দূর করার তাগিদ দেন তারা। আমরা এই কাস্টম প্রবলেমটা যদি সলভ করতে পারি, মুভমেন্ট যদি ফাস্ট করতে পারি, তাহলে আমাদের কার্গো শিপমেন্টগুলো ফাস্ট, আমার থ্রুপুট বেড়ে যাবে। রিস্ট্রিক্টেড ট্রেড যারা ফলো করে, বাংলাদেশ ইজ এ কেস অফ রিস্ট্রিক্টেড ট্রেড রেজিম। এটা সুতরাং ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে, এটা একটা বাধা আছে। সঠিক নীতি সহায়তা পেলে এ খাতে আসবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়বে রপ্তানি আয়। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি।